নিজেকে নিয়ে ইনসিকিউর ফিল করতো যে সে সুন্দর না। যে আমাদের সমাজের যে বিষাক্ত বিউটি স্ট্যান্ডার্ড আছে, আমাদের একটা অবসেশন আছে একটি গায়ের রং নিয়ে। তখন থেকে চিন্তাটা শুরু হয়েছিল, যেটাকে আমি এখন আমার বইয়ের রূপ দিয়েছি। প্রিয় দর্শক, কালের কণ্ঠে ট্রেনিং স্টারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রেয়া রায়, আর আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন একজন বিশেষ মানুষ, যিনি সৌন্দর্যের সংজ্ঞা দিয়েছেন একটি বইয়ের মাধ্যমে। চলুন কথা বলবো তার সাথে। আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। একটু পরিচয় করিয়ে দিই আমার দর্শকদের সাথে। আমাদের গেস্টের নাম আজকে সারা দিবা। তিনি সৌন্দর্যের সংজ্ঞা দিবেন আজকে আমাদেরকে। আমরা জানি ইতিমধ্যে আপনি একটি বই লিখেছেন, যেটি নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন সৌন্দর্যের বার্তা। এই কনসেপ্টটা কিভাবে আসলো মাথায়? আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু হয়েছিল 2020 সালে। উদ্দেশ্য ছিল শুধুমাত্র বিজ্ঞান ভিত্তিক স্কিন কেয়ার নিয়েই কথা বলবো এবং সবাইকে সাহায্য করব যেন তারা বিজ্ঞান ভিত্তিক স্কিন কেয়ার সম্পর্কে জেনে তাদের নিজেদের ত্বকের জন্য মানানসই প্রোডাক্ট বাছাই করতে পারেন, ক্ষতিকর পণ্য থেকে দূরে থাকেন। সেটা করতে গিয়ে বুঝতে পারলাম যে আমাদের সমাজের যে বিষাক্ত বিউটি স্ট্যান্ডার্ড আছে সেটা তাদেরকে সেটা করতেই দিচ্ছে না, এবং হোয়াইটনিং প্রোডাক্ট বা ত্বক ফর্সাকারী প্রোডাক্টে যে ছড়াছড়ি, সেটা যে ভয়াল থাবা, সেটা খুব ভালো মতো আঁকড়ে ধরেছে আমাদেরকে। তো সেখান থেকেই মূলত চিন্তাটা আসা যে এই যে সৌন্দর্যের যে একটি একপাক্ষিক চিন্তা আমাদের সমাজের, সেটা কিভাবে ভাঙা যায়। তখন থেকে চিন্তাটা শুরু হয়েছিল, যেটাকে আমি এখন আমার বইয়ের রূপ দিয়েছি। কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা, যেটা আমরা বলি যে আমাদের চোখের সৌন্দর্য, সেটা যে কতটা একপাক্ষিক, সেটাকেই তুলে ধরা ছিল আমার মূলত উদ্দেশ্য। আমি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ছোট ছোট ভিডিও করে বলতাম, কারণ আমার ফলোয়াররা তাদের জীবনের কাহিনী আমাকে লিখে পাঠাতেন। তো সেটা করতে করতে তাদের কাহিনীগুলোকে আমি এখন আমার বইয়ের রূপ দিয়েছি। একদমই তাই। আমি যতটুকু দেখছিলাম আপনার ভিডিওগুলোর মধ্যে, আপনি সৌন্দর্যের অনেকেই মানে নিজেকে নিয়ে ইনসিকিউর ফিল করতো যে সে সুন্দর না, বা বিশেষ করে যারা টিনেজার তারা এই বিষয়টা মনে করতো, তাদেরকে এই কনসেপ্টটাও আপনার মাথায় ছিল যতটুকু জানি। তো এই বিষয়টি নিয়ে একটু আমার দর্শকদেরকে। আসলে যখন আমরা বিউটি স্ট্যান্ডার্ডের কথা বলি, মূলত আসলে আমাদের একটা অবসেশন আছে একটি গায়ের রং নিয়ে, আমাদের গায়ের চামড়ার রং নিয়ে। কিন্তু শুধুমাত্র সেটাই না, একজন নবজাতক শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এটার আবদ্ধিত, এবং তারা আসলে আমাদের যে স্বকীয়তাই আমাদের সৌন্দর্য, এবং সৃষ্টিকর্তা যাকেই তৈরি করেছেন সুন্দর করেই তৈরি করেছেন, একদমই বেসিক জিনিসগুলোই যেন তারা আসলে তাদের বোধগম্য হচ্ছিল না। এবং খুবই আশ্চর্যজনকভাবে আমি দেখলাম যে যখন আমি সানস্ক্রিন ব্যবহার করার সচেতনতা বৃদ্ধি করতে যাচ্ছিলাম, আমরা এটা উপলব্ধি করি না যে যেই মেলানিন আমাদের ঈশ্বর আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, যেটা আমাদেরকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে, বরং আমরা সেটা কিভাবে ধ্বংস করে এই গায়ের রং যেটা সৃষ্টিকর্তা দিয়েছেন সেটা পরিবর্তন করা যায়, সেটাতে মেতে উঠেছি। তো সেগুলোই আসলে আমি ধীরে ধীরে যখন সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি, তখন আমি আস্তে আস্তে উপলব্ধি করি যে আমি আমার ব্যক্তিগত জীবনে যতটুকু আসলে অভিজ্ঞতা পেয়েছি, তারও বাইরে আরো অনেক কিছু আছে। কেউ হয়তো বুলি হচ্ছে সহপাঠীর কাছে, কেউ ইভেন তার স্কুল টিচারের কাছে, কেউ এমনকি নিজের বাবা মার কাছে। তো বিষয়টা আসলে এতটাই প্রখর ছিল এবং আমার কাছে মনে হয়েছে। তাহলে কি আপনার মতে যে নিজেকে সুন্দর, অবশ্যই সৃষ্টিকর্তা সুন্দর করেই আমাদেরকে পাঠিয়েছেন, বাট আরেকটু গ্ল্যামারাস করে তুলতে কি ক্ষতি কিছু? একদমই না। একটা হচ্ছে যে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে চাই। আমি মেকআপ ভালোবাসি, এটা আমার বলতেই হবে। মেকআপ হচ্ছে আমাদের নিজেদেরকে আরেকটু ক্রিয়েটিভিটি মাধ্যমে ফুটিয়ে তোলার একটা বিষয়। কিন্তু আমি আমার নিজের মাথার মধ্যে, আমার নিজের কল্পনাতে আমি একটা স্ট্যান্ডার্ড তৈরি করলাম যে এভাবেই হলে সে সুন্দর হবে, তার বাইরে কেউ পড়লেই সে সুন্দর না। এই চিন্তাটা বদলানো দরকার। আমার যে জন্মগত বৈশিষ্ট্য, সেটাকে ফুটিয়ে তোলার মাধ্যমে আরেকটু সুন্দর দেখানোর চেষ্টা কোনো অন্যায় না। কিন্তু আমি যদি আরেকজনকে বলি যে না, এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লেই সে সুন্দর, তার বাইরে না, সেটা আমার মনে হয় অন্যায় হবে। আমরা জানি যে আপু হচ্ছে ইউকেতে, আচ্ছা ওকে, ইউকেতে হচ্ছে এআই এন্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যারাসমেন্ট নিয়ে স্টাডি করছে। মূলত আমি সোশ্যাল মিডিয়া মিসইনফরমেশন নিয়ে করছি। আমার প্রপোজালটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মিসইনফরমেশনের সাথে লড়াই করার জন্য এআই ইন্টিগ্রেটেড একটা সোশ্যাল মিডিয়া লিটারেসি প্রোগ্রাম। তো এটাই মূলত আমার পিএইচডি টপিক বা আমার রিসার্চ টপিক। তো সেটা নিয়ে আর কি কাজ করছি। তবে একদম শুরুর দিকে, কারণ আমার
2020 সাল থেকে আমি কাজই করছি সোশ্যাল মিডিয়া মিস ইনফরমেশনের বিরুদ্ধে। এবং যখন আমি শুরু করেছিলাম, আমি হচ্ছে হোয়াইটনিং প্রোডাক্ট সেলারদের যে ভিডিওগুলো লাইভগুলো থাকতো, ওগুলো নিয়ে আমি রিয়াকশন ভিডিও বানাতাম, ওগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে, যেগুলো ভুলভাবে প্রেজেন্ট করা হচ্ছিল। তো আমার কাজই আসলে সেটা, এবং ওটা করতে গিয়ে আমি উপলব্ধি করেছি যে কি পরিমাণে আসলে মিস ইনফরমেশন আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে। কিন্তু যেহেতু আমার পক্ষে পুরোটা আসলে কভার করা সম্ভব না, এবং আমার কাজ বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে, তাই সেটাকে আমি বেছে নিয়েছি। এই বিষয়গুলোকে দর্শক কতটা গ্রহণ করছে? আমি আমার অভিজ্ঞতা অনুসারে আমি প্রথমে যখন শুরু করেছিলাম, একবার মনে হয়েছিল যে হ্যাঁ ভালো কথা বলছি, সবাই তো বাহবা দিবে, কিন্তু অবাক হয়ে আসলে আবিষ্কার করেছি বিষয়টা তা না। আমি প্রচন্ড ব্যাকল্যাশ পেয়েছি, এমনকি আমার দেশ ছেড়ে যাওয়ার পিছনেও এটা একটা কারণ ছিল। কারণ আমি প্রচন্ড হ্যারাসমেন্টের শিকার হয়েছি, কারণ আমাদের দেশের এই হোয়াইটনিং প্রোডাক্টের যে ইন্ডাস্ট্রিটা, এটা অনেক বড়, আমি তো ক্ষুদ্র একটা মানুষ। তো সেক্ষেত্রে আসলে আমি অনেক বাধা পেয়েছি। কিন্তু সাধারণ জনগণ, যাদের জন্য আমি বলছিলাম, তারা যখন উপলব্ধি করা শুরু করেছেন, তাদের কাছ থেকে আমি অসম্ভব সাড়া পেয়েছি। এবং সবকিছু আসলে মনে হয় যে ভোট দিয়ে যা কষ্ট করছি বা যা করেছি, যখন একটা টিনেজ মেয়ে আমাকে একটা মেসেজ দিয়ে বা ইনবক্স আমাকে বলে যে আপু আপনার ভিডিওগুলো আমাকে অনুপ্রাণিত করে, এখন আমার মনে হয় আমি সুন্দর। আমি কয়েকদিন আগে আমার বইয়ের একটা ইভেন্ট হয়েছিল, সেখানে এরকম প্রায় 100 তরুণ তরুণীরা এসেছিলেন। সেখানে কেউ বলেছেন যে তার দাঁতটা ভাঙা, সেটা নিয়ে একসময় সে ইনসিকিউর ফিল করতো, এখন সে করে না, এবং সে আর ঠিকও করার চেষ্টা করে না। করাতে কোনো বাধা নেই, কিন্তু এই যে সে কনফিডেন্ট ফিল করছে আমার ভিডিওর মাধ্যমে, এটা সব থেকে বড় প্রাপ্তি আমার। এবার যদি বই প্রসঙ্গে আসি, আমি কি সুন্দর, এই বইটার মধ্যে কি কি রয়েছে? এই বইটার মধ্যে রয়েছে এই যে প্রশ্নটা যে আমি কি সুন্দর। আমার মনে হয় যে আমরা জীবনে কখনো না কখনো আমরা প্রত্যেকে নিজেদেরকে এই প্রশ্নটা করেছি, কারো কথা শুনে, হয়তো বা নাটক সিনেমায় কোনো নায়িকাকে দেখে নিজেকে তুলনা করে। কিন্তু এই বিষয়টা সব থেকে প্রকট হয় আমাদের টিনেজ সময়ে, বয়ঃসন্ধিকালে আমাদের আবেগ বেশি থাকে হরমোনাল পরিবর্তনের কারণে। তো এই কারণে আমি কেন্দ্র করেছি টিনেজ বয়সটাকে। কিন্তু আমার মনে হয় যে আমরা যারা বড় হয়ে গিয়েছি, অ্যাডাল্ট যারা, তারাও এটার সাথে রিলেট করতে পারবো। কারণ এই টিনেজ বয়সে আমাদের মধ্যে যে ইনসিকিউরিটিগুলো ঢুকে, এগুলো কিন্তু বড় লম্বা সময়ের জন্য আমাদের মধ্যে রয়ে যায়। তো সেই জিনিসগুলোকে টার্গেট করার জন্য আমি মূলত চরিত্রগুলো হচ্ছে টিনেজার্স, কিন্তু আমি ছোট ছোট গল্পের মাধ্যমে সেটা দিয়েছি। যেহেতু আমি খুব গুরুগম্ভীর কথা বলি আমার ভিডিওতে, তাই ভাববেন না যে আমি শুধুমাত্র আসলে নীতি কথা বলেছি, এমন কিছুই না। এখানে ছোট ছোট গল্প বলেছি যেন আমরা সবাই আমাদের সাথে রিলেট করতে পারি, সেগুলোর মাধ্যমে আমি আমার বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি। এই বইটা প্রকাশ করার পরে দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছিলে? খুবই চমৎকার সাড়া পেয়েছি। এটা ভেবে যে আমি প্রথমে ভেবেছিলাম যে বই তো এখন পড়ার অভ্যাস একেবারেই আমাদের চলে গেছে, একদমই নেই, এবং বই ইন্ডাস্ট্রির অবস্থাও বেশ খারাপ এখন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তাই আমি ভেবেছিলাম যে হয়তো বা তত একটা সাড়া পাবো না, হয়তো বা স্কিন কেয়ার নিয়ে লিখলে আরেকটু বেশি সাড়া পেতাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে অসম্ভব সুন্দর সুন্দর রিভিউ আমি পেয়েছি, সবাই খুব ভালোবাসছে। এবং সব থেকে ভালো লেগেছে, আমি কালকে একটা রিভিউ পেলাম, সেখানে আমার এক ফলোয়ার সে লিখেছে যে আমি আমার সেই টিনেজ সময়টা ছাড়িয়ে এসেছি, কিন্তু আমার মনে হয়েছে এখানে একটা ক্যারেক্টারে আমি নিজেকে খুঁজে পেয়েছি। এবং কখনো কখনো আমার মনে হতো আমার সাথে যেটা হচ্ছে সেটা অন্যায়, কিন্তু কেন অন্যায় সে ব্যাখ্যাটা আমি কখনো দিতে পারতাম না। আপনার বই পড়ে আমার মনে হচ্ছে আমি সেই ব্যাখ্যাটা খুঁজে পেয়েছি। তো এটাই আমার কাছে আসলে অনেক বড় পাওয়া ছিল। এর পাশাপাশি যদি জানতে চাই, ছোটবেলাতে কি মানে আপনার নিজের সাথে এরকম কোনো বুলিং এর ঘটনা ঘটেছিল কিনা? আমার মনে হয় এরকম মানুষ খুব কম পাওয়া যাবে যার সাথে ঘটেনি। না, আপনি অনেক সুন্দরী, তো সেখান থেকে আপনার সাথেও কি এরকম কোনো? এটাই আসলে মূল বিষয়টাই, এটা যে কেউ কারো চোখে পারফেক্ট না। এরকম একটা বিষয় চলে আসে যে আমি, অনেকেই থাকে কি সুন্দরী বলতে আমরা যে স্ট্যান্ডার্ডটা ভাবি, হয়তো বা সে মিস ওয়ার্ল্ড, কিন্তু কেউ না কেউ দেখে বলবে ও মিস ওয়ার্ল্ড হলে কি হচ্ছে, ওকে আমার ভালো লাগে না। এই যে কথাটা, যে আমার ব্যক্তিগত বিউটি স্ট্যান্ডার্ড কখনো তাকে জাজ করার জন্য, মাপার জন্য ব্যবহার করা উচিত না। সেরকম ভাবে আমাকে কেউ বলেছে হয়তো যে আমাকে দেখতে বাঙালি লাগে না, আমার নাকটা হয়তো বোচা, এরকম অসংখ্য কথা, যেটা আমি প্রায়ই শেয়ার করি আমার ফলোয়ারদের কাছে। কারণ তাদের একটা ধারণা আমার গায়ের রং চাপা না দেখে হয়তো বা আমি এরকম কিছু
ফেস করিনি, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যেমনই হন না কেন, এর থেকে আসলে মুক্তির কোনো পথ নেই, সেটাই বলে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি বইতে, যে আসলে ডিফেন্সটা আমাদের নিজেদের মধ্যে তৈরি করতে হবে। ছোটবেলা থেকে কি মনে হতো যে না এটা এই মানে একটা সময় সেটা নিয়ে আমি প্রতিবাদ করব বা প্রতিবাদী নারী হয়ে উঠব? সত্যি কথা বলতে ছোটবেলা থেকে না, কারণ আমি আমার পরিবারে এরকম যে খুব বেশি কিছু ফেস করেছি তা না, কিন্তু আমি ছোটবেলা থেকে খুব অবজার্ভ করতাম আমার আশেপাশে সবাইকে। তো আমার বড় বোনের সাথে যদি আমাকে কেউ তুলনা দিত সেটা আমার ভালো লাগতো না, বা আমার পরিবারে অন্য কাউকে যদি বলতো তার বডি শেমিং হোক বা যে কিছুই হোক না কেন, সেটা আমার ভালো লাগতো না। তো তখন থেকে আমার এই বোধটা তৈরি হয়েছিল যে এই জিনিসটা ঠিক না। কেন ঠিক না বা কেন এটা হচ্ছে তখন তো জানতাম না। বড় হয়ে সেগুলো নিয়ে রিসার্চ করেছি, স্টাডি করেছি, সাইকোলজির পিছনে আমি বেশ সময় দিয়েছি যে কেন এরকমটা হয়। এবং হ্যাঁ, ইচ্ছা ছিল আমার সবসময়, কেন যেন কেউ যদি আমাকে এসে বলতো যে তুমি তো অনেক সুন্দর, তখন আমার মনে একটা সন্দেহ লাগতো, সে কি আমার গায়ের রঙের জন্য বলছে, তাহলে তো এটা ঠিক না। মানে আমার মধ্যে আগে থেকে এটা ছিল, কিন্তু পরে এসে আমার ফলোয়ারদের কারণে আরো বেশি করে আমি আসলে অনুভব করেছি। এবার যদি একটু জানতে চাই যে এআই বাংলাদেশে অনেকেই অপব্যবহার করছে, অনেকে বিশেষ করে সেলিব্রিটিরা এটার খুবই একটা খারাপ দিক ফিল করতেছে বা ফেস করতেছে, তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? এটা একটা আসলে আমরা বাংলাদেশে সবাই টেকনোলজিক্যাল দিকগুলোতে এতটা আগে থেকেই পিছিয়ে আছি যে এআই সম্পর্কে সচেতনতা এবং সেটাকে কিভাবে আসলে ভুল প্রমাণ করা যায়, যে অবশ্যই এআই এর অনেক ব্যবহার আছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেখা যায় যে ভুল ব্যবহারটাই বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে। কারণ একটা ছবি একটু যদি এআই দিয়ে টুইক করে দেওয়া যায়, সেটাই অনেক হাজার হাজার লাইক আনছে, ইনকাম আনছে। এটার সমস্যাটা আমি অনেক বেশি ফেস করেছি যখন এআই ছিল না তখনও। জাস্ট ফিল্টার বা এডিটিং এর মাধ্যমে কিন্তু খুব বেশি মিসলিডিং বিউটি ইনফরমেশন ছড়ানো হচ্ছিল। এখন আমার মনে হচ্ছে বিউটি ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত এআই আসেনি, কিন্তু আসতে আসলে খুব বেশি দেরি নেই। এজন্য এখন থেকে আমাদের প্রস্তুত হতে হবে। এজন্যই আসলে আমি পিএইচডি টপিকটাও ওভাবে করে চুজ করেছি, কারণ আমার মূলত রিসার্চ হবেই বাংলাদেশি মহিলাদের উপরে, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং যারা হচ্ছে খুব ভালনারেবল, এর মানে তাদেরকে এডুকেট করার জন্য। এবার যদি একটু জানতে চাই, আমরা তো অনেক পজিটিভ কথা শুনলাম, কেউ কি আপনার এই কনসেপ্টের উপর আপনাকে নেগেটিভ কথা বলে কিনা? অহরহ। বিশেষ করে যারা মেকআপ স্কিন কেয়ার বিজনেস করেন, প্রোডাক্ট নিয়ে, তাদের কাছ থেকে কিরকম ফিডব্যাক পেয়েছেন? আসলে না, মানে তাদের কাছ থেকে আমি কখনোই নেগেটিভ পাইনি। এমনকি আমার যে ইভেন্টটা হয়েছে সেখানে অনেক বড় বড় যারা পেজ ওনার বা প্ল্যাটফর্ম, অনলাইন সেলিং প্ল্যাটফর্ম আছেন, তারা এসেছেন, তারা খুবই বাহবা দিয়েছেন। আমি ব্যাকল্যাশটা পাই কাদের কাছ থেকে? খুবই দুর্ভাগ্যজনকভাবে আমি যাদের জন্য বলি তাদের কাছ থেকে। আমাদের অনেকের মধ্যে একটা ভিকটিম মেন্টালিটি থাকে, আমরা মনে করি মেনে নিয়েছি, এটা আমার সাথে হবেই, আমার গায়ের রং, আমাকে কালো বলবেনি। আমি যখন বলতে যাই তখন তারা বলে আপনি কেন, আপনি বুঝবেন না, কারণ আপনি আমার জায়গায় নেই, এবং এই সমাজ এমনই, আপনি বললেই চেঞ্জ হবে না। আমি কখনো বলি না আমি সমাজ চেঞ্জ করব, কিন্তু হ্যাঁ, এরকম ব্যাকল্যাশটা আমি আসলে আনফর্চুনেটলি কিছু এমন মানুষের কাছ থেকেই পাই যাদের জন্য আমি বলি। এই বিষয়ে আমার দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট করে যদি বলেন যে তারা এটাকে যেন নেগেটিভলি না নেয়, পজিটিভলি যেন অ্যাকসেপ্ট করে। অবশ্যই এটা নিয়ে আমি বলতে চাই, আমি বলতে গেলে আমার রাত ফুরিয়ে যাবে, আমার কথা শেষ হবে না। মূলত আমি আমার বইয়ের মাধ্যমে বলি, আমার কন্টেন্টের মাধ্যমে বলি, আমি সমাজ বদলাতে আসিনি। সমাজ বদলানো হয়তো আমার মতন ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি যেটা চেয়েছি, আপনি বদলান, আমি বদলাই, আমাদের মধ্যে করে অন্তত আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকে আমাদের মতো এগুলোর সম্মুখীন হতে না হয়। আর যদি আমরা সম্মুখীন হয়েও যাই, তারপরও যেন তারা এটা জানে যে এর সাথে মোকাবেলা কিভাবে করতে হবে, যেটা হয়তো আমরা জানতাম না। আমরা যে ক্ষত নিয়ে সেই সময় থেকে এই সময় পর্যন্ত কাটিয়ে এসেছি, সেটাকে যেন তাদের বয়ে বেড়াতে না হয়, এটাই আমার ইচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপু। আমাদের বিশ্বাস যে আমরা নিজেদেরকে নিয়ে অনেকটা কনফিডেন্ট থাকবো। আমরা আমাদের সবকিছুকে অ্যাকসেপ্ট করাটা আসলে আমাদের এটা নেচার হওয়া উচিত। আমাদেরকে নিয়ে কেউ পারফেক্ট না, কিন্তু আমরা এটা মনে করি যে মানুষ কি বললো, মানুষ কি বলবে, এটাই আমাদের মনে হয় যে আমরা এটা নিয়ে বেশি ভাবি। তো আমাদের উচিত, দর্শক আপনাদের উচিত যে আপনারা আপনাদেরকে নিয়ে ভাববেন, আপনারা কে কি বললো এটা নিয়ে একদমই কেয়ার করবেন না, রাইট? জি,
একদম ঠিক বলেছেন আপনি। এর পাশাপাশি আপনার যে যাত্রাটা শুরু করেছেন পড়াশোনা রিলেটেড বা পিএইচডি রিলেটেড, এটার জন্য অনেক অনেক শুভকামনা। Thank you. আর আপনার বইয়ের প্রতিও অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল। এর পাশাপাশি আপনার সামনের দিনগুলোতে অন্য কোনো বই আমাদের দর্শকদের জন্য আসবে কিনা? হ্যাঁ, ইচ্ছা তো আছে। আমার তো বলার আসলে কথা শেষ নেই, তো ইচ্ছা আছে, দেখি কি হয়। নতুন কোনো কনটেক্সট বা হ্যাঁ, এটা যেহেতু আমার টিনেজারদের নিয়ে লেখা, হয়তোবা আরেকটা প্রজন্মকে নিয়ে লেখার আমার খুব ইচ্ছা আছে, যে তারা তাদের সময়ে যা যা ফেস করছেন বা অন্য কোনো কাহিনীর মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে হয়তোবা। অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠে ডাকে আসার জন্য আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ আপু। সেই সাথে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।